নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমরা একটি গল্প শেয়ার করে নিতে চলেছি। একটি অলৌকিক ভৌতিক গল্প, নাম হরিপ্রিয়া। লিখেছেন চঞ্চল কুমার ঘোষ, কণ্ঠে আমি সুদেষ্ণা চক্রবর্তী। তাহলে আগে আমরা বেশি কথা না বলে গল্পটা শুনে নিই, পরের কথা পরে হবে। হরিপ্রিয়া গ্রামের এক সাধারণ গৃহবধূ। বয়স 25 হলেও চোখে মুখে সারাদিন জমে থাকে ধূসর ক্লান্তি, যেমন নীরব দুপুরের আকাশে জমে থাকা মেঘ, যেগুলো কখনো বৃষ্টি নামতে পারে না। 8 বছর ধরে সংসার করছে সে। 8 বছর ধরে প্রতিটি ঋতু তার কোলের শূন্যতাকে নতুন করে জাগিয়ে তুলেছে। তার স্বামী হরনাথ সহজ সরল মানুষ। প্রতিদিন ভোরের কুয়াশার ভেতর দিয়ে দূরের কারখানার দিকে কাজ করতে পা বাড়ায়। চোখের সামনে হরনাথের গায়ের আঁকা বাঁকা ছায়া মিলিয়ে যায়। তারপর সারাদিন ধরে হরিপ্রিয়ার চারপাশে কেবলই নীরবতা ঘন হয়ে ওঠে। সন্ধ্যার পর লণ্ঠনের কাঁপা আলোয় রান্না করতে করতে হরিপ্রিয়ার মনে হয় সে যেন কোনো গহীন অরণ্যে একা হাঁটছে। কোনো আওয়াজ নেই, কোনো সঙ্গ নেই, কেবল পায়ের নিচে শুকনো পাতা ভাঙার শব্দ আর নিজের নিঃশ্বাসের ধুকধুকানি। রাতে যখন দূরের বাঁশঝাড়ে শেয়ালের হাহাকার ভেসে আসে, হরিপ্রিয়া লেপের নিচে মুখ ঢেকে শুয়ে পড়ে। কখনো কখনো লেপের নিচে কান্নার শব্দ আটকে রাখতে পারে না। প্রতিদিন সকালে তুলসী তলায় ধূপকাঠির ধোঁয়ার কাছে দাঁড়িয়ে সে প্রার্থনা করে, মা হওয়া কি আমার ভাগ্যে নেই? যে যা বলে তাই করে সে। কারো দেয়া গুঁড়ো ওষুধ খায়, অজানা শিকড়ের রস গলায় ঢেলে দেয়। গ্রাম্য মহিলা এসে পরামর্শ দিয়ে যায়, এই মন্ত্র বল, ওই ফাঁসটি বেঁধে রাখো, কেউ বলে অমুক দেবীর মন্দিরে মানত করো। সে সব করেই যায়, তবু সন্তানের আশীর্বাদ আসে না। প্রতি সন্ধ্যায় যখন লণ্ঠনের আলোয় তার ছায়া দেয়ালে কাঁপে, হরিপ্রিয়ার মনে হয় সেই ছায়া যেন তাকে বিদ্রুপ করছে, যেন তার নিজেরই আরেকটি রূপ তাকে বলছে, তুই তো মা হতে পারিস না। তখন হরিপ্রিয়ার শরীরের ভেতর কেমন শীতল স্রোত বয়ে যায়। একটা অজানা ভয় তার বুকের ভেতর বাসা বাঁধে। হয়তো এই নিঃসন্তানতা কোনো অদৃশ্য অভিশাপ, হয়তো এই নীরব ঘরই তাকে কোনো এক অজানা অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে। রাত্রির গভীরে বিছানায় শুয়ে খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ছাদের ঘরের ফাঁক দিয়ে চাঁদের আলোর দাগ এসে পড়ে মাটিতে। সেই আলোয় হরিপ্রিয়ার চোখে জমে ওঠে চাপা কান্না। সে ঘর একদিন সন্তানের হাসিতে ভরে ওঠার কথা ছিল। সেই ঘরই আজ তার কাছে গা ছমছমে এক শূন্য মন্দির, যেখানে প্রতিটি বাতাসের দোলা, প্রতিটি কর্কশ পাখির ডাক, প্রতিটি নিঃশব্দতা হরিপ্রিয়ার মনে করিয়ে দেয় সে একা, ভয়াবহ রকমের একা। গ্রীষ্মের শেষের দিকে এক দুপুরে গাঁয়ের বাতাস কেমন থমথমে হয়ে উঠেছিল। তালগাছের পাতা নড়ছিল না, খড়ের চালের ওপর রোদ গনগনে হয়ে পড়েছিল, আর গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাওয়া মানুষদের ছায়াগুলো পেঁকে চড়ে যাচ্ছিল পথের ধুলোয়। সেই দুপুরেই খবর এলো গ্রামের বাইরে শীতলা কালী মন্দিরে এক তান্ত্রিক এসেছে। নাম তার জটাই বাবা। মন্দিরের পুরোহিত ফিসফিস করে বলেছিল, বিরাট জটা, লাল চোখ, আর মুখ থেকে ধোঁয়া বেরোয়, যেন শয়তান তাড়ায়। মন্ত্র ফুঁকে যে যা চায় তাই দেয়। হরিপ্রিয়ার কানে এই খবর পড়তেই বুকের মধ্যে ধুকধুক করতে শুরু করলো। যদি সত্যিই তার কথা সত্যি হয়,
যদি সত্যিই এই তান্ত্রিক আশীর্বাদ দেন আর তার কোল আলো করে একটি সন্তান আসে, রাতের অন্ধকারে নিঃসঙ্গতা যখন তাকে গ্রাস করে, তখন সন্তানের জন্য হরিপ্রিয়া যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে পড়ে। সেই রাতেই সে ঠিক করলো পরের দিন দুপুরে যাবে। পরের দিন রোদ আর গরমে কাঁপতে থাকা দুপুরে সে একাই গ্রামের পেছনের পাটক্ষেতের পথ ধরে হাঁটা ধরল। মন্দিরের পথে যেতে যেতে তার কানে শোনা যাচ্ছিল অদ্ভুত পাখির ডাক। কোথাও ফাঁকা মাঠে শুকনো ঘাসের ফাঁক দিয়ে দমকা বাতাস বেরিয়ে আসছিল, যেন কেউ ফিস ফিস করে ডেকে বলছে, ফিরে যা, ফিরে যা। তবু হরিপ্রিয়া থামল না। মাটির পথ ফুরিয়ে গেলে সে দেখল শীতলা কালী মন্দির। সাদা ধবধবে মন্দির, উপরে রোদে ঝলমল করছে, আর শাখায় শাখায় দাঁড়িয়ে থাকা কাকগুলো এক অদ্ভুত শূন্য চোখে তাকিয়ে আছে তার দিকে। মন্দিরের চাতালে বসে আছে জটাই বাবা। কাঁধ অবধি লম্বা জটা মাটিতে গড়িয়ে পড়েছে, চোখ দুটো লাল, যেন সারা রাত জেগে থাকা আগুন। গায়ের উপরে তিলক, গলায় রুদ্রাক্ষ, আর সামনে রাখা একটি মোটর কৌটো আর মরা শালপাতার আগুন। দেখা মাত্র হরিপ্রিয়ার শরীরে কাঁটা দিয়ে উঠল। পা এগোতে চাইছিল না, তবু সন্তানের আশায় বুক বেঁধে সে এগিয়ে গেল। জটাই বাবা চোখ মেলে তাকালো। তাকে দেখে মনে হলো এই চোখ দিয়ে সে হরিপ্রিয়ার সমস্ত গোপন ভয়, সমস্ত দুঃখ, সমস্ত আকাঙ্ক্ষা পড়ে ফেলেছে। মাথা নিচু করে হরিপ্রিয়া ফিসফিস করে বলল, বাবা, আমি মা হতে চাই। জটাই বাবার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। মাঝে মাঝে হাওয়ায় তার জটা দুলে উঠছিল, আর সেই দুলে ওঠা চুলের ফাঁক দিয়ে তার চোখের ভয়াবহ লাল রং আরও স্পষ্ট হচ্ছিল। সে বলল, চিন্তা নেই মা, 7 দিনের মধ্যে তোর পেটে সন্তান আসবে। তবে আমি যা বলবো তাই করতে হবে, না হলে সন্তান আসবে না। তার কণ্ঠস্বর যেন শীতল, অথচ তাতে এক অদৃশ্য ক্ষমতার ঝাঁঝ। মন্দিরের চাতালে বাতাস হঠাৎ থমকে দাঁড়ালো। পেছনে কোথাও বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক থেমে গেল। হরিপ্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, যা বলবেন তাই করব বাবা। জটাই বাবা ধীরে ধীরে তার ময়লা ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে বের করলো এক টুকরো কালচে শিকড়। শিকড়টা থেকে এক তীক্ষ্ণ গন্ধ বের হচ্ছিল, যেটা বাতাসের সঙ্গে মিশে হরিপ্রিয়ার শরীর অস্থির করে ওঠে। তান্ত্রিক বলল, আজ অমাবস্যা, মধ্যরাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তুই একা এই শিকড়টা খাবি, কেউ যেন জানতে না পারে। 7 দিনের মধ্যে তোর পেটে সন্তান আসবে। মনে রাখিস, যা বলেছি তার অন্যথা করলে সর্বনাশ হবে। হরিপ্রিয়া ভয়ে মিশে থাকা আশার আলোয় তাকিয়ে রইল শিকড়টার দিকে, শুধু সন্তানের আশায়, সেই অভিশপ্ত নীরব ঘরের শূন্যতা ভরাট করার আশায়। সে শিকড়টা নিয়ে নিল নিজের আঁচলের খুঁটিতে। মন্দিরের পেছন থেকে এক দমকা বাতাস উঠল, মাটির ধুলো উড়িয়ে নিয়ে গেল। কালী মূর্তির চোখের দিকে তাকাতেই হরিপ্রিয়ার মনে হলো অন্ধকারের ভিতর দিয়ে এক অদ্ভুত দৃষ্টি তাকে বিদ্ধ করছে। বাড়ি ফিরে এসে রান্নাঘরের এক কোণে অন্ধকারে ধুলোয় ঢাকা টিনের কৌটোর ভিতরে শিকড়টাকে লুকিয়ে রেখে দিল হরিপ্রিয়া। এতক্ষণ শিকড়টা হাতে ছিল, আর গন্ধ সারা শরীর অস্থির করে দিচ্ছিল। হরিপ্রিয়ার পোষা কুকুর কেলো দিন রাত তার সঙ্গে ছায়ার মতো থাকে, বড় শান্ত, কখনো জ্বালাতন করে না। হরিপ্রিয়ার ঘরে ফেরার পরে থেকেই কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। সন্ধ্যা নামতেই কেলো ঘরের ভেতর ভীষণ লাফাচ্ছিল। ওর চোখে অদ্ভুত উন্মাদনা, যেন কোনো অদৃশ্য কিছু দেখছে। হরিপ্রিয়া বুঝে উঠতে পারছিল না কেলো কেন এমন করছে। কখনো রান্নাঘরে ঢুকে শিকড় রাখা কোণের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে,
কখনো থাবা দিয়ে মাটির হাঁড়িগুলো ফেলে দিচ্ছে, কখনো অন্ধকারে শূন্যে দাঁত বার করে গর্জন করছে। রাত বাড়ছিল, বাতাসে কেমন ধুলোর গন্ধ, মরা পাতা পোড়ার গন্ধ ভাসছিল। দূরে বাঁশঝাড়ের দিকে শেয়ালের কর্কশ ডাক দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছিল হরিপ্রিয়ার। হরনাথের সেদিনেও রাতের ডিউটি, সন্ধে হতেই কাজে চলে গিয়েছে, ফিরবে পরের দিন সকালে। অমাবস্যার রাত, মেঘে ঢাকা আকাশে চাঁদ নেই, তারার আলো নেই, কেবল নিঃশব্দ অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে বাতাসে শোঁ শোঁ শব্দ। লণ্ঠনের ক্ষীণ আলোয় হরিপ্রিয়া কাঁপতে থাকা হাতে কৌটো খুঁজে নিল। তার মনে পড়ল জটাই বাবার কথা, অমাবস্যার রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন তুই খেয়ে নিবি, কেউ যেন কিছু না জানে। হরিপ্রিয়ার গলা শুকিয়ে এলো, বুকের ভেতর খটখট করছে, মাথার ভিতর একটাই কথা ঘুরছে, সন্তান, সন্তানের জন্য, সন্তানের জন্য। আলো নিয়ে রান্নাঘরে যায়, যেখানে কৌটো রেখেছিল সেখানে কৌটো নেই। এক মুহূর্তে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মাটির হাঁড়ি, চালের বস্তা, থালার খোপ সব উল্টে পাল্টে খুঁজতে লাগলো, না নেই কোথাও। হাওয়ার মধ্যে শিকড়ের সেই তীক্ষ্ণ গন্ধ ভাসছে, কিন্তু শিকড় রাখা কৌটো নেই। ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল ফিসফিস করা এক অদ্ভুত ডাক, হরিপ্রিয়া আয় আয়। শরীর জমে গেল হরিপ্রিয়ার। পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত এক ঠান্ডা ভয় বেয়ে উঠল। কে ডাকছে? কার গলা এটা? মাটি থেকে উঠে আসা কোনো মৃত মানুষের গলা, নাকি মন্দিরের সেই তান্ত্রিকের? হাওয়ার দমক লণ্ঠনের শিখা দুলিয়ে দুলিয়ে দিচ্ছিল, ছায়াগুলো কাঁপছিল, যেন চারপাশে অজস্র হাত নাড়া দিচ্ছে। হরিপ্রিয়া চিৎকার করতে চাইল, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সেই ডাক আবার এলো একটু কাছ থেকে, হরিপ্রিয়া আয়। রান্নাঘরে দরজার দিকে থেকে এক অদ্ভুত খসখস আওয়াজ আসছিল। হরিপ্রিয়া চোখ বড় করে তাকালো, দরজার ফাঁক দিয়ে যেন একটা ছায়া ঢুকে পড়ল। ছায়ার পিছনে ঘরের এক কোণ থেকে বেরিয়ে আসে মাটির কৌটো। এতক্ষণ বহু খুঁজেও যার সন্ধান পায়নি। কৌটোটা গড়িয়ে চলে খসখস করে। অন্ধকারে ঘরের মধ্যে কৌটোটা গড়িয়ে গড়িয়ে চলছিল, যেমন বাচ্চারা খেলার সময় গড়িয়ে দেয় কিছু। হরিপ্রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তার চোখের সামনে কৌটো গড়িয়ে গড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল, উঠোন পেরিয়ে গ্রামের রাস্তার দিকে চলে যেতে লাগলো। আর সেই ফিসফিস করা ডাক যেন অমাবস্যার রাতের হাওয়ার ভিতর দিয়ে ছড়িয়ে পড়ছিল, হরিপ্রিয়া আয় আয়। হরিপ্রিয়া বুঝতে পারল সেই শিকড়ের টানে অজানা অন্ধকারে তাকে ডাকছে। মনে হলো এই অমাবস্যার রাতে তার কপালে যে অদৃশ্য ছায়া ভর করেছে তার হাত থেকে মুক্তি নেই। সে জানে না কোথায় যাচ্ছে এই রাত, শুধু জানে এই রাত আর কোনো সাধারণ রাত নয়। এই রাত তার জন্য এক অন্ধকার পথ খুলে দিয়েছে, যার শেষ কোথায় সে নিজেও জানে না। কৌটোটা গড়িয়ে চলেছে ধূপ ধূপ ধূপ। মাটির ওপর দিয়ে সেই খালি কৌটো অমাবস্যার রাতের ভিতর নিঃশব্দে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে হরিপ্রিয়া দেখছে, তার গলা শুকিয়ে এসেছে, পা যেন মাটিতে গেঁথে গেছে, তবু কৌটোর অদ্ভুত টানে সেই ফিসফিস করা ডাকে তার পা ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করলো। গোটা গ্রাম ঘুমিয়ে অচেতন, কেবল শীতল বাতাসের দমক মাঝে মাঝে উঠে এসে শুকনো পাতাগুলোকে সরিয়ে দিচ্ছে, আর দূরে বাঁশঝাড়ে শেয়ালের আর্তনাদ। কৌটো এগিয়ে চলেছে গ্রামের রাস্তা পেরিয়ে শ্মশান ঘেঁষা পথের দিকে, সোজা শীতলা কালী মন্দিরের দিকে। হরিপ্রিয়া তার পিছু নিচ্ছে নিঃশব্দে। পায়ের নিচে মাটি কাঁপছে যেন, অথচ কোনো শব্দ নেই। তার মনে হলো মাটির নিচে কোনো কিছু সাঁতরাচ্ছে, তার সাথে সাথে হাঁটছে। মন্দিরের কাছে পৌঁছতেই বাতাস হঠাৎ গা ছমছমে ঠান্ডা হয়ে গেল। কালী মূর্তির চোখের সামনে এসে থমকে দাঁড়ালো কৌটো। তখনই হাওয়ার দমপকে মন্দিরের ঘণ্টা বাজল, টং টং।
আর সেই অন্ধকারে কোথা থেকে যেন ভেসে এলো সেই ভয়ানক ফিসফিস, হরিপ্রিয়া আয় আয়। হরিপ্রিয়ার মনে হলো তার শরীরের রক্ত থেমে যাচ্ছে। কৌটার ঢাকনা খুলে গেল আপনা হতেই। মন্দিরের প্রদীপের ক্ষীণ আলোয় সে দেখল কৌটোর ভিতর থেকে সেই শিকড় বেরিয়ে এসেছে, কিন্তু সেটি এখন আর শিকড় নয়। সেই কালচে শিকড় এখন সাপের মতো কুণ্ডলি পাকিয়ে উঠেছে, মাথা তুলছে বাতাসে। তার গা থেকে ভেসে আসছে পচা ধাতুর গন্ধ আর পোড়া মাংসের গন্ধ। শিকড়টি দুলছে যেন কোনো অদৃশ্য হাত থেকে তাকে নাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো জটাই বাবা। তার চোখ জ্বলছে অন্ধকারে, জটাগুলো পেছনে ছড়িয়ে পড়েছে। সে হা হা করে হাসল। সেই হাসি শুনে হরিপ্রিয়ার বুকের ভেতর একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তুই এসে গেছিস হরিপ্রিয়া। তার গলা ভয়ানক কিন্তু মিষ্টি, যেন বৃষ্টির ভেতর মরা পাতার খসখস। তুই আমার কথা রেখেছিস, আয় এবার, সন্তান আসবে, তার আগে এ রাতে তুই আমার হবি। হরিপ্রিয়া চোখ বন্ধ করে ফেলল। মনে হলো সে আর নিজের মধ্যে নেই। জটাই বাবা তাকে বশ করে ফেলেছে, তার থেকে আর মুক্তি নেই। মন্দির থেকে নেমে এসেছে জটাই বাবা, নগ্ন দেহ, চোখ দুটো লালসার আগুনে জ্বলছে। দুই হাত বাড়িয়ে দিল হরিপ্রিয়ার দিকে। আমি তো সব স্বপ্ন পূরণ করব, তে আমার সন্তানের মা হবি। বোধহীন হরিপ্রিয়া থরথর করে কাঁপছিল তার সারা শরীর। এক মুহূর্ত জটাই বাবার ছায়া পড়ে তার শরীরে। তার মুখটা নেমে আসে হরিপ্রিয়ার মুখের উপর। কয়েক আঙুলের ব্যবধান, আচমকা প্রচণ্ড গর্জন, তারপরে আর্তচিৎকার। নিস্তব্ধ প্রান্তর জুড়ে আতঙ্কের স্রোত বয়ে যায়। চোখ মেলে তাকায় হরিপ্রিয়া। এ কি দেখছে? তার কেলো ঝাঁপিয়ে পড়েছে জটাই বাবার উপর, হিংস্র দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তাকে। নিজেকে বাঁচাবার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করেছে। সারা শরীর বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সামনে নদী বেয়ে চলেছে, ভরা বর্ষায় দুকুল উপচে পড়েছে জল। নিজেকে বাঁচাতে ঝাঁপ দিল জটাই বাবা। পলকে বিশাল একটা স্রোত এসে ভাসিয়ে নিয়ে যায় তাকে। হতবিহ্বল হরিপ্রিয়া, সে যেন নিজের মধ্যে নেই। কত সময় পার হয়ে যায়। আচমকা পায়ের কাছে কারো স্পর্শ, পায়ে মাথা ঘষছে কেলো। এতক্ষণ পর সে নিজেকে ফিরে পায় হরিপ্রিয়া। তার মনে পড়ল সন্তানের আশায় সে কি করতে চলেছিল, কি ভীষণ ভুল। হরিপ্রিয়া ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এলো। মাথার ওপর ভোরের হাওয়ার ছোঁয়া, পূর্ব আকাশে হালকা রঙের আভা উঠছিল, পাখির ডাক শোনা যাচ্ছিল। ঘরের পথ ধরে হরিপ্রিয়া। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। আপনাদের প্রত্যেকের এক একটা লাইক আমাকে নতুন প্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও আনবার জন্য। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। অল বাটনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে সব কটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে আসবে। আর একটা কথা, একটা চ্যানেলের মধ্যে লৌকিক গল্প, অলৌকিক গল্প, ভৌতিক গল্প, দৈবিক গল্প, রহস্য গল্প সব পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি করছেন কেন? সাবস্ক্রাইব করেই দিন। আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। বাই।